পর তিনি ঘর থেকে বেরোলেন, আর বেরিয়েই তিনি সোনারপুরে গিয়ে ব্যাপক বিক্ষোভে পড়লেন। সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায় পালা বদলের পর প্রথমবার বেরিয়েই ক্ষোভের মুখে তিনি। এই ছবিগুলো যা দেখালাম তা হলো সোনারপুরের। সেখান থেকে তিনি বেরোলেন আর তারপর তিনি গেলেন অ্যাপোলো হাসপাতালে, কিন্তু সেখান থেকেও তাকে ফিরিয়ে দেওয়া হয়। তারপর তিনি পৌঁছন বেলভিউয়ে, আর সেখানে বেলভিউ হাসপাতালও একটা নোট লিখে তাকে ফিরিয়ে দেয়। আর তারপর ক্ষোভে ফেটে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেলভিউয়ের সিইও প্রদীপ ট্যান্ডনের ওপর ব্যাপক চোটপাট। হাসপাতালের ভেতর চোটপাট করছেন তৃণমূল নেত্রী। দেখুন একবার সেই ছবি যেখানে তৃণমূল নেত্রী হাসপাতালে চোটপাট করছেন বেলভিউয়ের সিইওর ওপর। You have done the wrong thing. Please remember what else you have done for it. God will not excuse me. Bow down your head to administration. Put it. You forcefully should be mistreated. You did. You never cheated. You should be exempt for it. Everybody will remember this arrogance should come with us. You are running the hospital, taking the doctor, because BJP is in power. Tomorrow if the central government is not done, then you will take care. For your health, you should be safe and sound. শুধু এখানেই নয়, আবারও দেখাবো আপনাদের কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালের মধ্যে চোটপাট করছেন। হাসপাতালের কি দোষ? কারণ হাসপাতাল মনে করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি করানোর মতো অবস্থা নেই, আর সেই কারণেই চোটপাট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মারবে, মারবার পরে চিকিৎসা পর্যন্ত করতে দেবে না। যদি প্রয়োজনই না ছিল তাহলে আইটিইউতে নিয়ে গিয়ে কেন 2 ঘন্টা তাকে রেখে টেস্ট গুলো করার অ্যাডভাইস করা হলো? অ্যাপেলো তো কিছু ওখানে সেট করেছে। ডাক্তার বলছে লেট মি টেক পারমিশন ফ্রম সিও। এখানে নিয়ে এলাম, ওরা সঙ্গে সঙ্গে আইটিইউতে নিয়ে নিল। ডাক্তার দেখলো, ডাক্তার অ্যাডভাইস করলো, সারা গায়ে চাকা চাকা দাগ এবং যেভাবে পাথর ছোড়া হয়েছিল স্পট ডেথ হয়ে যেতে পারতো লোকাল ছেলেরা যদি হেলমেটটা না দিত। বুকের মাঝখানটায়, বুকের চারপাশে
রক্ত জমে আছে, এবং সেটা আমি নই, এটা ডাক্তাররা বলেছেন। আমি নিজে দেখেছি, গা বমি বমি করছে, প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে। এই অবস্থায় ডাক্তাররা কিন্তু ছাড়তে চায়নি, কিন্তু তারা বাধ্য হয়েছে, তা নাহলে তাদের চাকরি খেয়ে নেবে বলেছে অথরিটি। আমার সামনে ফোন করে সেট করছিল ডিসি সাউথ। এত অমানবিক, আমার কোন দেশে আমরা আছি? চিরকাল তো একজন চেয়ারে থাকে না। আমার মনে হয় দিল্লির বিজেপির নেতারাও এত খারাপ নয়, এখানে যা চলছে। ভেতরে চোটপাট করলেন, বাইরে বেরিয়ে এসে সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ উগরে দিলেন, হাসপাতাল কর্তৃপক্ষকে ধমক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেককে ভর্তি করার জন্য বেলভিউকে রীতিমতো চাপ, বেলভিউ এর সিইও কে চাপ। আপনাদেরকে দেখাচ্ছি মার্ক করে, পার্পল কালারের শার্ট পরা এই ভদ্রলোক বেলভিউ এর সিইও প্রদীপ ট্যান্ডন, তাকে কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার শুনুন ভালো করে। You forcefully, you mistreated, you did, you never treated a patient. You should be ashamed for it. Everybody will remember these arrogance. Don't come with us. Shame to see you in your face. You are running the hospital, taking the doctors, because BJP is in power. Tomorrow if your central government is not that, then you will take care. For your health, you should be say that sound. হাসপাতাল মনে করেছে ভর্তি নেওয়ার মতো এমন কিছু হয়নি, তাই হাসপাতাল ছেড়ে দিয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালের ভেতরে ঢুকে প্রদীপ ট্যান্ডন, দেখতে পাচ্ছেন, আপনাদেরকে মার্ক করে দেখাচ্ছি, পার্পল কালারের শার্ট পরা যে ভদ্রলোক রয়েছেন তিনি বেলভিউ এর সিইও প্রদীপ ট্যান্ডন, তাকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন এবং রাজনৈতিকরণ হয়েছে সেই অভিযোগও তিনি করছেন। তিনি বলছেন বিজেপি ইজ ইনভলভড। এই পুরো বক্তব্যে, অ্যাম্বিয়েন্সে আমরা বুঝতে পারছি মমতা বন্দ্যোপাধ্যায় চোটপাট করছেন, ধমক দিচ্ছেন। চলে যাব, সহকর্মী কমলিকা সেনগুপ্ত রয়েছেন সঙ্গে। কমলিকা, এই সিচুয়েশন কখন তৈরি হলো? যখন তারা জানিয়ে দিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি নেওয়ার মতো পরিস্থিতি নেই, কি হচ্ছিল সেই সময়? দেখো, যেটা আমরা হাসপাতাল সূত্রে জানতে পারছি যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে বোঝানো হয় যে যে ঘটনা ঘটেছে, তারপরে যে সমস্ত ওষুধ দেওয়ার সে সমস্ত ওষুধ দেওয়া হয়েছে এবং হাসপাতালে ভর্তি নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, এটাই তাকে বলা হয়। এবং যখন এই কথোপকথন হয়, তারপর যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি বেরিয়ে আস্তে আস্তে তিনি তার যে রাগ, তার যে মেজাজ হারানো, তিনি মেজাজ হারান এবং তিনি হাসপাতালের যিনি সিইও প্রদীপ ট্যান্ডন, তাকে রীতিমতো ধমক দেন এবং তিনি বলেন যে তারা বিজেপি মিসলিড করছেন, তারা ফোর্সফুলি করছেন। কিন্তু হাসপাতাল সূত্র মারফতে আমরা যেটা জানতে পারছি যে কোনো রকম কোথাও থেকে কোনো ফোন আসেনি, পেশেন্ট এসছে এবং সেই পেশেন্ট যখন আসে সঙ্গে সঙ্গে তাকে এমার্জেন্সি আইসিইউ এই সমস্ত জায়গায় নিয়ে যাওয়া হয় সমস্ত কিছু চেক করে দেখার জন্য। এবং তারপর যখন হাসপাতাল কর্তৃপক্ষ, ডাক্তারের মনে হয়নি, কারণ এগুলো আমরা তো মেডিকেল পার্সন নই, মেডিকেল পার্সন হচ্ছে ডাক্তার ঠিক সিদ্ধান্ত নেন যে ভর্তি হওয়ার প্রয়োজন নেই। কিন্তু তারপর আমরা দেখতে পাই যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি মেজাজ হারান এবং শুধুমাত্র তিনি মেজাজ হারান না, তিনি সেখানে দাঁড়িয়ে এবং এই যে এক্সক্লুসিভ ভিডিও যেটা আমরা পেয়েছি, সেই এক্সক্লুসিভ ভিডিওতে স্পষ্টতই দেখা যাচ্ছে যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মেজাজ হারিয়েছেন এবং তিনি কি বলছেন এই ভিডিওতে, এটা খুব স্পষ্ট। এবং হাসপাতাল কর্তৃপক্ষ চুপ করে কিভাবে সামনে দাঁড়িয়ে আছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে। ওকে কমলিকা, আমরা একবার দেখবো হাসপাতালের ভেতর সেই সময় ঠিক কি চলছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাসপাতালে গেলেন এবং বেলভিউ এর সিইও প্রদীপ ট্যান্ডন তার উপর চোটপাট করছেন। You forcefully, you mistreated, you did, you never treated a patient. You should be ashamed for it. Everybody will remember these arrogance. Don't come with us. Shame to see you in your face. You are running the hospital, taking the doctors, because BJP is in power. Tomorrow if your central government is not that, then you will take care. For your health, you should be say that sound. অভিষেক
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঘটে যাওয়া গতকালের এই ঘটনা, যেখানে তিনি চর খেলেন, চাটি খেলেন, জুতো খেলেন, ডিম ছোড়া হলো তাকে লক্ষ্য করে। এই ঘটনায় তৃণমূলে আমরা দেখছি বিভিন্ন রকম মতামত আসতে শুরু করেছে। দুই সুর, অভিষেকের পাশে নেই তৃণমূলেরই অনেকে। গতকাল হাসপাতালে মাত্র কয়েকজন সাংসদ বিধায়ক, সোশ্যাল মিডিয়ায় নিন্দা কয়েকজনের, দলেরই একাংশকে তোপ দেগে সরব কুণাল ঘোষ। তৃণমূলে অভিষেকের পাশে নেই তৃণমূলেরই অনেকে। এখন দুই সুর দেখা যাচ্ছে এই ঘটনাকে কেন্দ্র করে। কথা বলবো, আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, কুণাল ঘোষ যে পোস্ট করেছেন কতটা গুরুত্বপূর্ণ? দেখো, গত কয়েকদিন ধরে আমরা লাগাতার দেখিয়েছি যে তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের নেতারা নেই, কর্মীরা তো দূরের কথা। তৃণমূল কংগ্রেসের বৈঠক হচ্ছে, সেই বৈঠকে কোথাও বিধায়করা নেই, কোথাও দেখতে পাওয়া যাচ্ছে কাউন্সিলর তারা নেই, এমআইসিরা কোথাও নেই, এবং তারা প্রত্যেকেই বিদ্রোহ ঘোষণা করে বসে আছেন। গতকালকের ঘটনা সেই ছবিকে, দলের অন্দরের যে ফাটল কতটা সেটাকে কিছুটা হলো স্পষ্ট করেছে, এবং কার্যত তারই উল্লেখ কুণাল ঘোষের পোস্টের মধ্যে দিয়ে রয়েছে। এবং কুণাল ঘোষ কার্যত তোপ দেখেছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন যারা এতদিন ধরে পাশে দাঁড়িয়ে সেলফি তুলতো, বস বস বলে চিৎকার করতো, নানা রকম কাজে যাদেরকে দেখতে পাওয়া যেত, তারা কেউ কোথাও নেই। সূত্রের খবর, গতকাল ছবিতেও দেখতে পাওয়া গিয়েছে যে সাংসদদের মধ্যে ডেরেক ওব্রায়ান, মালারা এদেরকে দেখতে পাওয়া গিয়েছে। বিধায়কদের মধ্যে হচ্ছে শামীম আহমেদ, কুণাল ঘোষ, ফিরাদ হাকিম এদেরকে দেখতে পাওয়া গিয়েছে। কিন্তু এরপরেও তৃণমূল কংগ্রেসের প্রচুর সাংসদ রয়েছেন, প্রায় একাধিক বিধায়ক রয়েছেন, তারা কোথায়? তারা কাউকে কোথাও দেখতে পাওয়া যায়নি। এমনকি সামাজিক মাধ্যমেও যারা প্রতিক্রিয়া জানিয়েছেন বা ব্যক্ত করেছেন সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের হাতে গোনা কয়েকজন। ফলে অনেকেই রয়েছেন যারা গোটা ঘটনা নিয়ে কার্যত চুপ করে থেকেছেন, কোনো কথাই বলেননি। এবং যেখানে দেখতে পাওয়া গিয়েছে যে তাদের খোদ দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নিজে হাসপাতালে পৌঁছেছেন, তিনি নানা ধরনের প্রতিক্রিয়া দিচ্ছেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানালেন যে রাহুল গান্ধী তাকে ফোন করে কথা বলেছেন, এবং আইএনডিআই এর একাধিক নেতা তারাও পোস্ট করেছেন, পাশে থাকার বার্তা দিয়েছেন। কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে যে দলের তিনি সাংসদ বা যে দলের একাধিক জনপ্রতিনিধিরা রয়েছেন, তাদের তরফ থেকেই কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া নিয়ে এবং গোটা বিষয় নিয়ে তারা কোনো মন্তব্যও করতে চাননি। এবং গোটা ঘটনা নিয়ে তৃণমূল কংগ্রেস যেখানে নানা অভিযোগ তুলছে, সেখানে গোটা ঘটনার নিন্দা করেও কোনো বার্তা তৃণমূল কংগ্রেসের এই সমস্ত নেতাদের মধ্যে নেই। কার্যত সেটাকেই তোপ দেখেছেন আজকে কুণাল ঘোষ, এবং সেটাই তিনি সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করেছেন। এবং এর আগেও আমরা দেখেছিলাম যে বিধায়কদের যে বৈঠক ছিল, সেখানে বিধায়করা নানা সময় সরব হয়ে বলেছিলেন যে শীর্ষ নেতৃত্বকেই কোথাও দেখতে পাওয়া যাচ্ছে না, তারা কোথাও বেরোচ্ছেন না, তারা কোনো দিক নির্দেশ পাচ্ছেন না। এমআইসিরা দলের বৈঠকে, কাউন্সিলরদের যে বৈঠক, সেখানে তারা উল্লেখ করেছিলেন যে কি হবে বৈঠকে গিয়ে, কোনো ধরনের বার্তা নেই। ফলে তখন থেকেই বুঝতে পারা যাচ্ছিল যে তারা নিজেদের মধ্যে একটা দূরত্ব তৈরি করছেন, তারা দলের থেকে তারা দূরত্ব তৈরি করছেন। এবং গতকালের ঘটনার পর সেই দূরত্ব কতটা সেটা বুঝতে পারা গেছে বিভিন্ন নেতাদের চুপ থাকা ঘিরে। এবং সেটাই কার্যত একটা বলা হচ্ছে যে দলের মধ্যে দ্বন্দ্বের একটা অবস্থা তৈরি হয়েছে, সেটাকেই কার্যত সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে তোপ দেখে উল্লেখ করেছেন কুণাল। বেশ, কুণাল ঘোষ যে পোস্ট করেছেন আপনাদেরকে দেখাচ্ছি আমরা। অভিষেকের উপর হামলার প্রতিবাদে অন্য দলের জাতীয় স্তরের নেতাদের পোস্টও দেখলাম। রাহুল গান্ধী, অখিলেশ যাদব অনেকেই পোস্ট করেছেন, কিন্তু আমাদের দলের বহু সাংসদ, বিধায়ক, কাউন্সিলর, পদাধিকারী, প্রাক্তন সরকারি পদাধিকারীদের পোস্ট নজরে পড়ল না। অথচ সরকারটা তৃণমূলের থাকলে এদের অনেকেরই বলচাল অন্যরকম হতো। কুণাল ঘোষ লিখছেন এই কথা। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনেও রয়েছেন কুণাল ঘোষ। কুণালদা, স্বাগত জানাবো নিউজ 18 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি। কুণালদা, আমরা একটা বহুল প্রচলিত প্রবাদ জানি, মৌনতা সম্মতির লক্ষণ। গতকালের এই ঘটনায় যারা চুপ থাকলেন, তারা কি ঘটনায় যে মানুষের জনরোষ, এত কিছু বলছেন অনেকেই, সেই কথাটায় সম্মত হলেন? এখন আমি জনরোষ শব্দটা ডিফার করছি। কিছু মানুষের কিছু এলাকার কিছু স্থানীয় ক্ষোভ থাকতেই পারে, তারা প্রাণঘাতী আক্রমণ করেছেন এটা আমি বিশ্বাস করি না। অর্গানাইজড কিছু লোককে আগাম জমা করে রেখে প্রভোগ করে কোনো সাধারণ মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় পাথর ছুঁড়ে মারছেন, এ অবাস্তব ব্যাপার। যদি তার একেবারে নির্দিষ্ট কোনো উদ্দেশ্য এবং একটা কোনো ভয়ঙ্কর পরিকল্পনা চক্রান্তের অংশ কেউ না হয়, তাহলে এটা করতে পারে না। ফলে সেটা একটা পার্ট। দ্বিতীয় হচ্ছে, কাল আমি যেটা আক্ষেপ থেকে করেছি, বা নিশ্চয়ই দলের নানা বিষয়ে আমাদের প্রত্যেকের নানা মতামত থাকতে পারে, আমরা দলের মধ্যে বা বাইরে, আমি তো মাঝে মধ্যেই বাইরে আমরা প্রকাশ করেছি ইত্যাদি। বাট একটা সময় যখন দল বিরোধী পক্ষে যখন একটা
কঠিন পরিস্থিতি আপেক্ষিকভাবে, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর অর্গানাইজড এই হামলা হচ্ছে। আরে সবাই সবসময় স্পটে নাও পৌঁছতে পারে, কেউ দূরে আছেন, কেউ কাজে আছেন। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, যদি সবাই তাদের একটা করে ভিডিও বা একটা করে পোস্ট বা কিছু করতেন, তাহলেও তো একটা, সেটা তো করা উচিত। আমি দলের বিধায়ক, আমি দলের সাংসদ, হাতে গোনা কয়েকজন করেছেন, অথচ এরাই কখনো দিদি বা কখনো অভিষেকের পাশে সেলফি তুলতে, অভিষেকের জন্মদিনে কেক খাইয়ে একাধিক, আমি তো দেখেছি মানে ছাত্র সংগঠনের সভাপতিকেও তার জীবনের গর্ব হচ্ছে আমি দাদাকে কেক খাওয়াচ্ছি। তো কেক খাওয়ালে যদি হয় তাহলে একবার বেলভিউ হাসপাতালে গিয়ে কেউ আসতে পারতো না? তো যারা তখন এই এমএলএ, এমপি, কেউ প্রাক্তন বিধায়ক, প্রাক্তন সাংসদ, প্রাক্তন যাই হয়েছে দলের মঞ্চ থেকে হয়েছে। আজকে এতজন বিধায়ক, কলকাতার বিধায়করা, একবার উচিত ছিল না যে একবার বেলভিউতে যাওয়া? যে দলটার মঞ্চ থেকে, সেই দলটার কিছু ভালো হতে পারে, কিছু খারাপ হতে পারে, কিন্তু আমাদের পদ, আমাদের থাকা একসঙ্গে, আমরা হয়তো সেই খারাপ কাজের বিরুদ্ধে, বাট আমরা দলটাই আছি। দাদা অনুগামী, বস, ভিডিও, সেলফি, যেই অংশটাকে আপনি বললেন, আপনি উল্লেখ করলেন আপনার পোস্টে, সেই অংশকে আইডেন্টিফাই করবেন এরপর দলের মধ্যে? আমরা বহুবার বলেছি, আবার বলেছি, এদেরকে তো যারা তোল্লা মেরেছে তারা, তাদের বোঝা উচিত। আজকে সেটা অভিষেকেরও বোঝা উচিত যে দাদা দাদা, বস বস, ভিডিও ভিডিও কারা করেছে, তারা আজকে কোথায়? নানা রকম আধিক্যতা করে যারা অভিষেকের নজর কেড়েছিল, তারা আজকে কোথায়? তাদের মানে অ্যাটলিস্ট তাদের দাদা আক্রান্ত হয়েছে, মার খাচ্ছে। যারা ওই এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী, তারা কোথায়? সোনারপুরের যাদেরকে মাথায় করে তারা নাকি সব বড় বড় নেতা নেত্রী ছিল, এক পিস ছেলে নিয়ে কেন থাকলো না ওখানে? কেন 20-25টা ছেলে থাকলো না? আমি মানছি বিজেপি সন্ত্রাস করছে, পুলিশ সন্ত্রাস করছে, তাহলে প্রপার রিপোর্ট দেবে দলকে। আবার যখন আক্রান্ত হয়ে গেছে, তারা 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 ইয়ে করতে পারে না, তারা একবার বেলভিউ আসতে পারে না। ওকে ওকে কুণাল দা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।